দেশটা তো আমাদেরই, তাই না? আমরাই তো বাংলাদেশ। দেখতে দেখতে 3 পর্ব শেষ করে আজ 4র্থ পর্ব শুরু করতে যাচ্ছি আমরা। অথচ যখন আমরা অনুষ্ঠানটা নিয়ে ভাবতে শুরু করেছিলাম তখন অনেকেই আমাদেরকে প্রশ্ন করতো, আমরাই বাংলাদেশ নামটা শুনে এটা আসলে কেমন অনুষ্ঠান? এটা কি টক শো? এটা কি একটা দেশাত্মবোধক গানের অনুষ্ঠান নাকি এটা ড্রামা সিরিয়াল? আমরা মাথা চুলকে বলতাম এটাকে একটা অনুষ্ঠান ভাবারই বা দরকার কি? বরং এটাকে আমরা একটা প্ল্যাটফর্ম ভাবি, যেখানে আমরা সবাই মিলে একসাথে হয়ে ছোট বড় কোনো ভালো কাজ করতে পারবো। মাত্র 3 সপ্তাহের আমাদের এই পথ চলায় আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন 40,000-এর বেশি বন্ধু। তারা আমাদের প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজে উপদেশ দিয়ে সাহস জুগিয়ে যাচ্ছেন। আমরাও সাহসী হচ্ছি। আর এই 40,000-এর মানুষের মধ্যে একজন আমি রাজীব হাসান চৌধুরী আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। কিছুদিন আগের ঘটনা, আদুরি নামের 10 বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে বাড়িধারার এক ডাস্টবিন থেকে। গৃহ পরিচারিকা হিসেবে সে কাজ করত একটি বাসায়। গৃহকর্ত্রীর নিষ্ঠুর নির্যাতনের পর তাকে মৃত ভেবে ফেলে রাখা আসা হয় আবর্জনার মধ্যে। এতটুকু ঘটনা আমাদের অনেকেরই হয়তো জানা। অবাক হচ্ছেন আমরাই বাংলাদেশ অনুষ্ঠানে হঠাৎ এই খবর কেন? যে খবরটা অনেকেরই অজানা তা হচ্ছে আদুরিকে উদ্ধার করার পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিছু সাধারণ মানুষ আর সামাজিক যোগাযোগ মাধ্যমের অসাধারণ ভূমিকা ছিল। আজকের পর্বের মূল বিষয় পুলিশের অস্ত্র ভাণ্ডারের নতুন এবং মহাকার্যকরী অস্ত্র ফেসবুক। আদুরির ব্যাপারে আরও কথাবার্তা বলতে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফাতিহা ইয়াসমিন আপা, এবং আমাদের সাথে আরেকজন আছেন যিনি আমাদেরকে আরও কিছু কথা শোনাবেন। তিনি হচ্ছেন সৈয়দ সাইফুল আলম শোভন। স্বাগত আপা, কেমন আছেন? আচ্ছা, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, আমরা আদুরির ঘটনাটা এখন অনেকেরই জানা। আমরা একটু শুরুটা শুনতে চাই, কিভাবে করে আদুরিকে পাওয়া গেল। 23/9/2013 তারিখ ক্যান্টনমেন্ট থানার এএসআই আব্দুল মান্নান বাড়িধারার রেল লাইনের পাশে ডিউটিরত অবস্থায় আদুরিকে এক ডাস্টবিনের পাশে অচেতন অবস্থায় পায়। তারপর এএসআই আব্দুল মান্নান নিজের পকেট থেকে 250 টাকা এবং আশেপাশে যারা দর্শক ছিল তাদের কাছ থেকে আরও 250 টাকার মতো উঠিয়ে সেখানে অবস্থানরত এক মহিলার মাধ্যমে আদুরিকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির জন্য পাঠায়। কারণ সেই সময় এএসআই আব্দুল মান্নান টহলরত অবস্থায় ছিল, সে কারণে সে ডিউটি স্থল ত্যাগ করতে পারে নাই। আমি যেটা শুনেছি আপা সেটা হচ্ছে যে মান্নান সাহেবের কিন্তু আসলে উনি তারপর জিডি করেছিলেন। হ্যাঁ, তারপর ঢাকা মেডিকেলে পাঠানোর পর এএসআই মান্নান নিজের থানাতে যান এবং ওইখানে একটা জিডি করেন। তারপর 23 তারিখে ঢাকা মেডিকেলে আদুরিকে ভর্তি করা হয়। সেখানে আমরা তাৎক্ষণিকভাবে ব্যাপারটা জানতে পারি উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন থেকে। আমরা উইমেন সাপোর্ট এবং ইনভেস্টিগেশন ডিভিশন থেকে ঢাকা মেডিকেলে চলে যাই আমাদের টিম নিয়ে, এবং সেখানে আমাদের কনস্টেবল 2 জন 24 ঘন্টার জন্য আমরা তাকে নিয়োজিত করি আদুরি নিরাপত্তার জন্য। আচ্ছা আচ্ছা। এবং 204 নম্বর ওয়ার্ডে সে চিকিৎসাধীন ছিল বারান্দায়। সেখানে 23, 24, 25 তারিখ সে 204 নম্বর ওয়ার্ডে থাকে। আমাদের ডিউটি সেখানে সবসময় ছিল। তারপর 26 তারিখ সকালবেলা আমরা 204 নম্বর ওয়ার্ড থেকে ওসিসিতে ট্রান্সফার করি। আচ্ছা, শোভন আপনি এমনিতে কি করছেন? আমি ডাব্লিউবি ট্রাস্ট নামে একটা প্রতিষ্ঠানে কাজ করছি। আচ্ছা, এটার সাথে আদুরির ঘটনাটার তো আমি কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না, আপনি কিভাবে জড়িয়ে গেলেন এটার মধ্যে? আমি ডাব্লিউবি ট্রাস্টে মিডিয়া অ্যাডভোকেসি অফিস হিসেবে কাজ করি। আদুরির ঘটনাটা 24 তারিখ আমাকে 2 জন সাংবাদিক আমাকে জানায় যে ঢাকা মেডিকেলে একটা মেয়ে ভর্তি হয়েছেন, মেয়েটা চিকিৎসার প্রয়োজন। তো ওরা আমাকে সন্ধ্যার দিকে ছবি পাঠায়। ছবিটা পাঠানোর পরে আমি চাকরির বাসায় লেখালেখি করি ফেসবুকে। আচ্ছা, তো আমি যেটা করি যে এই ছবিটা ফেসবুকে একটা লেখা দিয়ে পোস্ট দিই যে এই মেয়েটার চিকিৎসার জন্য সহযোগিতা প্রয়োজন এবং আমরা যারা দোষী ওদেরকে খুঁজে বের করতে চাই। আচ্ছা। তো তারপরে সকালবেলার মধ্যে রাতেই অনেক ফোন আসে, সকালে প্রচুর সারা পড়ে, প্রচুর মানুষ যারা ফেসবুকে আছেন ওরা হসপিটালে দেখতে যান আদুরিকে, যে যা সামর্থ্য মধ্যে চেষ্টা করেন আমাদের সাথে যোগাযোগ করেন যে আমরা করতে চাই। তার মধ্যে জাভেদ কাইসার নামে এক ব্যক্তি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন, উনি আমাকে ফোন দেন। উনি নিজেও দেখেন, হসপিটাল লোক পাঠিয়ে তদন্ত করে দেখেন যে কি সহযোগিতা প্রয়োজন। আপা, ফেসবুকে যে লেখালেখি হয়, যে কোনো ঘটনা নিয়ে কথা হয়, মানুষজন ওই ঘটনাটা অনেক জানে, তারা ওটা নিয়ে কথা বলে, একটা প্রেশার ক্রিয়েট হয় না? ফেসবুক আসলে আমার দৃষ্টিকোণ থেকে একটা সোশ্যাল নেটওয়ার্কিং।
তো যেহেতু ফেসবুক ইউজার দিন দিন বেড়েই যাচ্ছে, তো আমরা ফেসবুকের মাধ্যমে তথ্যটা যেহেতু পেয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা তথ্যটা সবাই জেনে যাচ্ছি। জেনে যাওয়ার ফলে হয় আমাদের মধ্যে একটা সচেতনতা ক্রিয়েট হয়। তো সেই ক্ষেত্রে এটা একটা প্রেশার হিসেবে কাজ করে। সেটা আপনারা পজিটিভলি দেখেন? আমরা পজিটিভলি দেখি, কারণ এই দেশকে আমরা পুলিশ এবং জনগণ সকলে একসাথে কাজ করব, দেশটা আমাদের। অবশ্যই। আর ভয়টা ছিল না যে ধরেন ফেসবুকের মেসেজ তো সবাই দেখে, তো যারা আদুরির উপরে নির্যাতনটা করেছে হতে তো পারতো যে তারাও ফেসবুক থেকে এটা দেখলো যে সে কোথায় আছে, এবং তারপরে মানে আবারও যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকতো, সেই ক্ষেত্রে আপনারা বলছেন যে ডিউটিতে ছিলেন সবসময়ই। হ্যাঁ, কারণ ফেসবুক ইউজার তো সকলেই হতে পারে, আদুরির অপোজিট পার্টি যারা আছে তারাও হতে পারে, কিন্তু যেহেতু আমাদের 24 ঘন্টা নিরাপত্তা প্রহরী ছিল, সেই ক্ষেত্রে আমরা এই দিক থেকে নিশ্চিত ছিলাম যে আমরা নিরাপত্তা দিতে পারবো তাকে, আমরা সেভাবে দিয়ে এসেছিলাম। এখানেও কিন্তু একটা সুন্দর উদাহরণ ছিল যে পুলিশও ছিল সারা রাত ডিউটিতে। শোভন, আপনাদেরও কেউ কেউ সারা রাত ছিল ডিউটিতে? একজন লোক উনি ডিউটি করছেন সারা রাত, পুলিশের সাথে উনি ছিলেন ডিউটিতে। উনিও চাকরি করেন? উনিও চাকরি করেন, উনি নিজে স্বেচ্ছায় উনি ডিউটিতে রাজি হন, স্বেচ্ছায় উনি ছিলেন। আচ্ছা, এখন আদুরি কেমন আছে? এখন ইনশাআল্লাহ ভালো আছে। ওর নিরাপত্তার ব্যাপারে কোনো? এখন আপনারা জানেন বর্তমানে সে ওসিসিতে আছে, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার। সেখানে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে নিরাপত্তা আছে এবং আমাদের পক্ষ থেকেও নিরাপত্তা দেওয়া আছে। ওইখানে পুলিশের আলাদা ইউনিট আছে, ওইখানে কাজ করছে। সেই দিক থেকে আমরা বলতে পারি নিরাপত্তার মধ্যেই সে আছে। আচ্ছা, কারণ আমরা ফেসবুক থেকে এটাও শুনেছিলাম যে আদুরির মায়ের উপরে বোধহয় কিছু ভয়ভীতি দেখানো হচ্ছে। ভয়ের কিছু তো নাই? না না, ভয়ের কিছু নেই। আপনারা কি এটারও খোঁজ খবর রাখছেন? আমরা যখন হসপিটালে যেদিন ভর্তি নিয়ে যাই হসপিটাল থেকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে, তার আগে কিছু ব্যক্তি ছিলেন যারা আসলে আপোষ করার জন্য চেষ্টা করছিলেন। আচ্ছা, তো আমরা ওই জায়গায় তখন আমরা ছিলাম এবং আমরা নিশ্চিত করি যে কোনো প্রকার আপোষ হবে না, এটা পুলিশের কাজ, পুলিশ করবে। ওরা চিকিৎসা সহযোগিতার নামে আপোষ করতে চাইছিলেন ওই জায়গাতে। আচ্ছা, বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 50 লক্ষ ফেসবুক ব্যবহারকারী আছেন, তো সবাই যদি পুলিশকে সাহায্য করে তাহলে তো আপনাদের কাজটা আসলে অনেক সহজ হয়ে যায়। সহজ হয়ে যাবে। আগেও এরকম শিশুদেরকে আপনারা পুলিশের সাথে আমাদের কাজ এরকম করেছিলেন? পরিকল্পনা আছে। গতকালকে আমরা আরেকটা এরকম কেস পেয়েছি, একটা মেয়েকে 5 বছর যাবত ও গৃহপরিচারিকা একটা বাসায় কাজ করে, 5 বছর যাবত মেয়েটাকে আটকে রাখে ওরা, এবং এখন পর্যন্ত ওর মার কাছে দিচ্ছে না। ওর মা প্রতিবার ঈদে আসে যে ওর মেয়েটাকে ফেরত নিয়ে যাওয়ার জন্য। তো গতকালকে আমরা ফেসবুকে আবার এটা কালকে রাত থেকে শুরু করলাম যে ওই মেয়েটাকে যাতে উদ্ধার করা হয়, আইনশৃঙ্খলা বাহিনী ওরা যাতে পদক্ষেপ নেয়, ওদের কাছে আবেদন দিয়ে আমরা ফেসবুকে গতকাল থেকে এটা পোস্ট শুরু করলাম। আচ্ছা, তাহলে যারা ফেসবুকে লেখালেখি করে, যাদের অনেক ফ্যান আছে, ফলোয়ার আছে, তারা তো অনেক ভালো ভালো কাজ করছে, আসলে আপনাদের কাজ কিছুটা হলেও সহজ করে দিচ্ছে। অবশ্যই অবশ্যই। এমনিতে আজকে আমরা আরেকটা ঘটনা নিয়েও কথা বলবো, আসলে ফেসবুক কিভাবে করে বাংলাদেশ পুলিশ ব্যবহার করা শুরু করছে, এবং সেখানটাতে অনেক অনেক ইন্টারেস্টিং সব কাহিনী সেখানটাতে আছে। আপনার মতামত কি? পুলিশের কি আরো সিরিয়াসলি ইউজ করা উচিত ফেসবুককে? অবশ্যই অনলাইনের মধ্যে আসা উচিত। আমাদের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে একটা ওয়েবসাইট আছে, জি, তো আমরা খুব শীঘ্রই এটা শুরু করতে যাব। তো যখন আপনারা জনসাধারণ হিসেবে আমাদের ওয়েবসাইটটা খুলে দেখবেন, তখন সেবার মানটা বৃদ্ধি পাবে। আচ্ছা, তো সেই হিসেবে যদি প্রত্যেকটা থানায় একটা করে ফেসবুক পেজ থাকে, তো আমরা সেই ফেসবুক পেজের মাধ্যমে আমরাও যেমন এই খণ্ড ঘটনাগুলি জানতে পারবো, তাৎক্ষণিকভাবে আমরা রেসপন্স করতে পারবো, এবং আপনারা যারা দর্শক আছেন, যারা এই ধরনের কাজে নিয়োজিত আছেন, তারাও কিন্তু এটার মাধ্যমে জেনে আমাদেরকে ইনফর্ম করতে পারবে, এবং আমরা সহজে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে সেবা দিতে পারবো। হ্যাঁ, মানে এখন আসলে বাংলাদেশের জনসংখ্যার কারণেই বলেন, ঘনবসতির কারণেই বলেন, একটা বাসায় একটা গৃহপরিচারিকার উপর একটা অত্যাচার হচ্ছে, কারো না কারো নজরে কিন্তু পড়ে যাই। সেটা যদি ফেসবুকেও আসে এবং সেটা নিয়ে যদি কথাবার্তা হয়, আপনাদের নজরে তখন আসলে চলে আসবে। সব ঘটনায় যে আমাদের নজরে আসে তা না, আমরা আপনাদের মাধ্যমে জানবো। তো জানার একটা মাধ্যম হচ্ছে ফেসবুক। আমরা যদি এটা সঠিক ব্যবহার করি, সেই ক্ষেত্রে অবশ্যই এটা আমাদের একটা সহায়ক ভূমিকা হিসেবে কাজ করবে। ধন্যবাদ ফাতিহা আপা, খুব অনেক কথা বলার ইচ্ছা ছিল, আমাদের একটু সময় স্বল্পতা থাকে। ধন্যবাদ শোভন। এভাবে যদি একসাথে সবাই মিলে কাজ করে তাহলে আসলে দেশের অন্যায় অপরাধ অনেকখানি কমে যাবে বলে আমরা আসলে আশা রাখি। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এমন যদি হতো একটা থানার একটা ফেসবুক পেজ থাকতো,
এলাকার মানুষ বিপদে আপদে পড়লেই সেখানে একটা পোস্ট দিত, সাথে সাথে তার নজরে পড়তো ড্যাশিং কোনো ইয়াং পুলিশ অফিসারের। মুহূর্তের মধ্যে কোমরে পিস্তল ঝুলিয়ে দলবল নিয়ে এসে হাজির হয়ে যেত ঠিক অপরাধের জায়গায়। শুভ সমাপ্তি। ভাবছেন আমি আকাশ কুসুম প্রলাপ বকছি? ফিরে আসুন বিরতি থেকে, শোনাবো সিনেমার গল্পের মতোই কিন্তু পুরোপুরি বাস্তব একটা ঘটনা। ফিরছি একটা ছোট্ট বিরতির পর। আমরাই বাংলাদেশ। আবার স্বাগত জানাচ্ছি রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। আমরাই বাংলাদেশ প্রথম থেকে একটা কথা বারবার বলে আসছিল, ছোট করেই না হয় হোক তবু শুরুটা তো করি। আমরা যেমন নানা সমস্যা সমাধানে ছোট করে হলেও কিছু শুরু করেছি, আরও কিছু মানুষ কিন্তু সেই একই লক্ষ্যে বেশ কিছু দূর এগিয়েও গেছেন। বাংলাদেশ পুলিশের এক তরুণ ঠিকই খুলে বসেছে এক ফেসবুক পেজ, আর সেই ফেসবুক পেজ এলাকাবাসীর জীবনে এনে দিয়েছে বিশাল এক স্বস্তি। অনেকে অবাক হলেও উত্তরাবাসীর জন্য ব্যাপারটা কিন্তু মোটেও অপরিচিত কিছু না। বলেছিলাম না সিনেমার গল্পের মতোই কিন্তু একদম সত্যি একটা ঘটনা দেখাবো। চলুন দেখে আসি কি আছে সেই পেজে। কিন্তু তার আগে পরিচয় করিয়ে দিতে চাই বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ কমিশনার পেট্রোল উত্তরা মাশরুফ হোসেনের সাথে। কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? মাশরুফ ভাই, আপনার ফেসবুকের পেজটা আগে দেখে আসবো, তারপর আপনার সাথে গল্প করব। তিনি লিখেছেন, সুপ্রিয় উত্তরাবাসী, আশা করি সবাই ভালো আছেন। 4 দিনের ছুটি শেষে আগামীকাল আমি কর্মস্থলে যোগদান করতে যাচ্ছি। আপনাদের মধ্যে যারা বিভিন্ন সমস্যা নিয়ে আমার কাছে মেইল করেছিলেন, তারা আগামীকাল থেকে সরাসরি আমার অফিসে এসে নিজ নিজ সমস্যা সম্পর্কে জানাতে পারেন। আপনাদের সবার মেইল আমি আলাদা আলাদাভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি এই কয়দিনে। তবে কেউ যদি বাদ পড়ে থাকেন তবে তিনি 01-713-373159 নম্বরে আমাকে সরাসরি কল দিয়ে দেখা করার সময় ঠিক করে নিতে পারেন। আপনাদের সমস্যাগুলো আমি আমার সাধ্যমতো সমাধান করার চেষ্টা করব। সেই সাথে উত্তরা থানার বিখ্যাত লেবু চা তো আছেই। এসব কথা যিনি লিখেছেন তিনি রাজধানীর উত্তরা এলাকার টহল পুলিশের সহকারী কমিশনার। তার নাম তাহসিন মাশরুফ হোসেন। উত্তরাবাসীকে তাদের সমস্যা জানানোর আহ্বান এবং লেবু চা খাওয়ার দাওয়াত তিনি দিয়েছেন ফেসবুকের একটি পেজের মাধ্যমে। ফেসবুকের মাধ্যমে ব্যতিক্রমী এই সেবা দেওয়ার প্রক্রিয়া তিনি শুরু করেছেন এই সেপ্টেম্বরের শুরুর দিকে। এই কয়েকদিনেই তার সেই পেজটিকে পছন্দ করেছেন প্রায় 7,500 মানুষ। রাজধানীর উত্তরাবাসীও সহকারী পুলিশ কমিশনার তাহসিন মাশরুফ হোসেনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই ফেসবুক পেজেই উত্তরাবাসী তাদের সমস্যার কথা জানাচ্ছেন, আর তাহসিন মাশরুফ হোসেন দ্রুত সেগুলো সমাধানের চেষ্টা করছেন। উত্তরা এলাকায় মানুষকে দ্রুত সেবা দিতে পুলিশের একটি কুইক রেসপন্স টিম তৈরি করা হয়েছে। নিশ্চয়তা দেয়া হয়েছে যে মানুষের যে কোনো বিপদে আপদে 5 থেকে 10 মিনিটের মধ্যে এই টিমের সদস্যরা হাজির হবে। এসব শুধু কথার কথা নয়, কাজের প্রত্যক্ষ প্রমাণও আছে। ধরা যাক ফেসবুকের এই পেজে কেউ একজন কোনো নির্দিষ্ট এলাকার নিয়মিত যানজটের খবর জানিয়েছেন বা ফুটপাত দখলের খবর জানিয়েছেন, আর সাথে সাথে কাজে নেমে পড়েছেন তাহসিন মাশরুফ হোসেনের টিমের সদস্যরা। কাজ যে হয়েছে সেই ছবিও দেখা যায় এই পেজেই। মাত্র 3 সপ্তাহেই এমন অনেক উদাহরণ তৈরি হয়েছে। এমনকি তাহসিন মাশরুফ হোসেন ছুটিতে গেলেও ফেসবুক পেজে তার ঘোষণা দিয়ে যান, আর সেই সময়টিতে কে দায়িত্বে থাকবে সেই কর্মকর্তার ফোন নম্বরও দেয়া থাকে। অসাধারণ মাশরুফ, ধন্যবাদ। সব প্রশ্নের আগের প্রশ্ন, লেবু চার ব্যাপারটা কি? লেবু চার ব্যাপার হলো আসলে দিস ইজ কল্ড র্যাপোর্ট বিল্ডিং। তো আমরা ইউনিভার্সিটিতে পড়েছিলাম যে নতুন একটি জায়গায় গেলে র্যাপোর্ট বিল্ডিং করতে হয়। তো থানায় গেলে আমরা সাধারণত একটি ভীতিকর জায়গার কথা চিন্তা করি। তো সেক্ষেত্রে আমি যদি লেবু চার কথা বলি, দেখা যাচ্ছে যে সাধারণ মানুষরাও অন্তত এই কৌতূহলেই আমার কাছে আসবে এবং আমি তাদের সাথে অত্যন্ত সুন্দর একটি সম্পর্ক গড়ে তুলতে পারবো। এই সম্পর্ক গড়ে তোলার চিন্তা থেকেই পাশের রুমে ওসি সাহেবের রুমে লেবু চার ব্যবস্থা হয়, এটি আমার খুব ভালো লাগে। তো আমি উত্তরাবাসীকে এটা দিয়ে আপ্যায়ন করার চিন্তা শুরু করি আর কি। তো এখন দেখা যাচ্ছে লেবু চাটা মোটামুটি ফেমাস হয়ে গেছে ঢাকা শহরে। আচ্ছা, আপনার ফেসবুকের পেজে যে পোস্টগুলো দিচ্ছেন এটা কি আপনি নিজে লেখেন? জি, আমি সম্পূর্ণ নিজে লিখি। আচ্ছা, এটা অসাধারণ, কারণ আমরা মাফ করবেন, আমরা পুলিশ সম্পর্কে আমরা যেরকম কিছু দৃষ্টিভঙ্গি আমাদের সবসময় থাকে, এত সুন্দর করে কিভাবে লেখেন? আমার মনে হয় যে
it has been 200 years that the police force has been having a very serious image crisis. আচ্ছা, তো আমি চিন্তা করি একজন নবীন পুলিশ কর্মকর্তা হিসেবে যে আমরা কি আগামী 200 বছর একইভাবে থাকবো নাকি এটা বদলানোর সময় এসেছে। তো এই চিন্তা থেকে এবং এই আবেগ থেকে আসলে আমি উত্তরাবাসীকে সাধারণভাবে ঘোষণা করার কথা না বলে একটু অন্তর থেকে বড় কথা বলার চেষ্টা করি। বেশ ভালো। আমি উত্তরাবাসীর রেসপন্স আমরা দেখব, তারা কিভাবে করে পুরো ব্যাপারটায় প্রতিক্রিয়া জানাচ্ছে। তার আগে একটু আগের গল্পে যাই, পুলিশে কেন আসলেন? সত্যি কথা বলতে কি মানে আমার পুলিশে জয়েনিংটা নিতান্তই একটি আকস্মিক ঘটনা বলে মনে করি। কেননা বিসিএস পরীক্ষা দেওয়ার সময় আমার স্বপ্নই ছিল না যে পুলিশে আমি আসবো। তো মাই ফার্স্ট চয়েস ওয়াজ ফরেন সার্ভিস উইচ আই ডিডন্ট গেট। আমি খুব একটা ভালো ছাত্র ছিলাম না। তো সেকেন্ড চয়েস কি দেওয়া যায়, বিভিন্ন ভালো ভালো ক্যাডার আছে। তো হঠাৎ আমি একটা মুভি দেখলাম, দ্য আনটাচেবলস। আপনারা যারা অস্কারের খোঁজখবর রাখেন মোটামুটি জানেন যে 1987 সালের এই মুভিটি শন কনারি এটিতে অস্কার পেয়েছিলেন। আচ্ছা, তো এখানে এলিয়ট নেস নামে একটি চরিত্র আছে, ইটস এ রিয়েল লাইফ পুলিশ অফিসার। দেখা যাচ্ছে যে মানে উনি শিকাগো শহরে যে মাফিয়া ডন আল কাপন একাই, হি অ্যান্ড হিজ ব্যান্ড অফ আনটাচেবলস, ওকে, তারা সবাই মিলে এই 4-5 জনের একটি ক্র্যাক টিম একটি বিশাল মাফিয়া জগৎকে গুড়িয়ে দেয়। তো এটি দেখে আমার মনে হলো যে আচ্ছা আমার পক্ষেও কি বাংলাদেশের এলিয়টনেস হওয়া সম্ভব, সেই চিন্তা করি আসলে মানে পুলিশে জয়েন করা। বেশ। বন্দুক ক্যারি করতে কেমন লাগে? আই লাভ ক্যারিং দ্য গান। আচ্ছা, ইউজ হয়? প্রয়োজন পড়লে, তবে সৌভাগ্যক্রমে উত্তর এলাকাতে এখন আমার প্রয়োজন পড়েনি। আচ্ছা, এমনিতে আপনাদের ফেসবুক পেজে যে রকমের মানুষজন যেসব পোস্ট দেয়, একটা দুটো ঘটনা আমাদেরকে একটু বলবেন যেগুলোতে আপনারা রেসপন্ড করেছেন এবং সমাধান হয়েছে? বিভিন্ন ধরনের সমাধান আমরা করে থাকি। যেমন 2 লক্ষ টাকার উপরে কেউ যদি কোনো ধরনের টাকা পয়সা অথবা গহনাগাটি ক্যারি করে, তো সেক্ষেত্রে তিনি একটু ইনসিকিউর ফিল করেন। আচ্ছা, তো তখন তারা যদি আমাদেরকে খবর দেন, আমি সাথে সাথে আমার ওই সংশ্লিষ্ট মোবাইল পার্টিটাকে ওয়্যারলেস সেটে বলে দিই যে আপনারা চলে যান, এই ভদ্রলোক এখানে আছেন, গাড়ির নাম্বার এত, আপনারা তাকে সহায়তা করুন। এটা তো নিশ্চয়ই আপনাদেরকে ইনবক্স করে জানায়, পাবলিক পোস্টে কি দিয়ে দেয় নাকি যে টাকা পয়সা নিয়ে ইনবক্স যাচ্ছি? করে জানায় এবং সে সাথে মাঝে মাঝে আমাকে ফোনও করে। আচ্ছা, এবং আরেকটি জিনিস হয় যে হরতালের সময় অনেকে দেখা যাচ্ছে যে তারা অফিসে যেতে চান বা জরুরি কোনো কাজ আছে, সেক্ষেত্রে আমরা যদি উত্তরা এলাকার ভেতরে হয় তাহলে আমরা মূলত মোবাইল পেট্রোল টিম পাঠাই এবং সেটি যদি কখনো সম্ভব না হয় আমি নিজেই গাড়িতে করে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আপনার যারা সহকারী আছে, আপনার সিনিয়ররা আছেন, আপনার জুনিয়ররা আছেন, তারা কিভাবে করে দেখছে পুরো ব্যাপারটাকে? আসলে পুরো ব্যাপারটি কিন্তু বলতে হবে যে দিস ইজ নট আ ওয়ান ম্যান শো। অবশ্যই আমার একার পক্ষে এই কাজটি করা সম্পূর্ণরূপে অসম্ভব। এবং এই যে আমাদের যে প্রচেষ্টাটুকু ফেসবুকের মাধ্যমে পুলিশিং সেবা প্রদান, এটির পেছনে উত্তরা ডিভিশনের একজন কনস্টেবল থেকে শুরু করে সর্বোচ্চ পদ যিনি আমাদের ডেপুটি কমিশনার স্যার, তার অবদান তো আছে। এবং সেই সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সর্বোচ্চ অধিকারী যে ভদ্রলোক আমাদের পরম শ্রদ্ধেয় কমিশনার স্যার বেনজির আহমেদ স্যার, তারও রয়েছে সম্পূর্ণ আশীর্বাদ। তো সবাই মিলেই আমরা আসলে কাজটা করার চেষ্টা করি। আমি জাস্ট ফেসবুক সাইটটা দেখি, কিন্তু কাজগুলো করে মূলত আমাদের এই ফিল্ড লেভেলের অফিসাররা। আচ্ছা, আপনারা একদম মানে রেগুলার রিপ্লাই দিতে পারেন যখনই কোনো রকমের কেউ পোস্ট দেয়? পারি। এর কারণ হচ্ছে অনেকে প্রশ্ন করে ভাই আপনি ফেসবুকে আপনাকে এতক্ষণ দেখে আপনি ডিউটি করেন কখন? তো আমার উত্তরটা হচ্ছে যে ভাই আপনারা আধুনিক হয়ে গিয়েছেন, পুলিশও তো আধুনিক হচ্ছে। তো আই ইউজ এ স্মার্টফোন। আমি যখন পেট্রোলিং করছি আমার সামনে আমার স্মার্টফোনটি খোলা থাকে, তো তার মাধ্যমে আমি একটি কমেন্ট দেখি এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ওই কমেন্ট দেখে তৎক্ষণাৎ ওখানে চলে যাই। আচ্ছা, কিন্তু মানে আমি জানি না, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে অনেকের তো জীবন অনেক কঠিন করে দিচ্ছেন, যারা হয়তো বা ডিউটির পরে একটু একটা অলস সময় কাটাতে চাইতো। এখন তো যে কোনো সময় একটা ফেসবুকে পোস্ট চলে আসতে পারে, অথবা আপনি একটা ফোন দিয়ে বলতে পারেন যে ফেসবুকে পোস্ট আসছে, অ্যাকশনের জন্য রেডি হও। তারা কিভাবে রিঅ্যাক্ট করছে? Well, that's the life we have chosen and we love it. নো কমপ্লেইন? No complaint, we love it. আচ্ছা, ওকে। We are very much passionate about our job. এবং এই কারণেই কিন্তু পুলিশে আসা। কারণ আপনি দেখবেন যে পুলিশিং সার্ভিসটা কিন্তু আসলে অন্যান্য সার্ভিসগুলোর মতো নয়। ইটস নট এ 9 to 5 জব। এমনও হতে পারে যে ঈদের দিন আপনি আপনার ছোট মেয়েটিকে কোলে নিয়ে বসেছেন, এই মুহূর্তে খবর হলো আপনার এলাকায় দাঙ্গা হচ্ছে, আচ্ছা, সাথে সাথে আপনাকে ছুটে যেতে হবে। আপনাদের একজন ওসি উনি আমাদের সাথে কথা বলেছিলেন, আমরা একটু দেখে আসি উনি কি বলেছেন। প্লিজ। এই ফেসবুকের কল্যাণে আমরা কিছুদিন আগে বেশ কিছু ক্রিমিনাল আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং এই ফেসবুকের মাধ্যমে আমরা মেসেজও দিচ্ছি, যেমন যথাযথ গাড়ি পার্কিং না করার জন্য, তারপরে বাসা বাড়ি কেউ দীর্ঘমেয়াদী ছুটি গেলে আমাদের অবহিত করে যাওয়ার জন্য, যাতে আমরা তাদের ওই খালি বাসাটা নিরাপত্তা নিশ্চিত করতে পারি। ব্যাংকের থেকে মোটা ধরনের কেউ টাকা পয়সা যদি কোথায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাচ্ছে, তাহলে যেন অবশ্যই আমাদের অবহিত করে।
আমরা বিভিন্ন টিপসে ফেসবুকের মাধ্যমে আমরা আদান প্রদান হচ্ছে। আমরা পুরো উত্তরা সব সেক্টরের কল্যাণ সমিতি কমিউনিটি পুলিশের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি পুরা সেক্টরটা আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিয়ে আসার জন্য, এবং সিসিটিভি ক্যামেরা চিপস আমাদের পুলিশ কন্ট্রোল রুম, আমাদের থানায়, আমাদের ডিসি স্যার, আমাদের এসি জোন এসি পেট্টু স্যার, মাসুদ হোসেন স্যারের যে উদ্যোগটা ফেসবুকে, এটা থাকলে মোটামুটি ক্রাইমটা সম্বন্ধে আমরা আরও আগে পূর্বেই তৎপর থাকতে পারবো। আমার এটা পুরা বাংলাদেশে যদি প্রতিটা থানায় এই উদ্যোগটা নেয় তাহলে অবশ্যই এটা ভালো হবে। অনেক পজিটিভ, সবাই অনেক এনার্জি নিয়ে কাজটা করছে। মাশরুফ, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার পড়াশোনার জীবন নিয়ে। আপনার পড়াশোনা কোথায়? তো এক্ষেত্রে একটি মজার বিষয় আছে যে আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র, এবং আমার শিক্ষকরা একটি মজার কথা বলেন আমাকে যে ইউ আর দ্য ফার্স্ট পুলিশ অফিসার ফ্রম এনএসইউ। তো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আমি হচ্ছি প্রথম পুলিশ অফিসার। আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির ছাত্র ছিলাম, শেষ করেই বিসিএস পরীক্ষা দিই এবং 25 বছর বয়সে আমি বাংলাদেশ সিভিল সার্ভিসে একজন সহকারী পুলিশ অফিসার হিসেবে জয়েন করি। আমি আশা করি আপনার এই ইন্টারভিউটা দেখার পরে এবং আপনি যা করছেন সেটা জানার পরে আমাদের ইউনিভার্সিটির অনেকেই হয়তো বা এখন পুলিশে আসতে চাইবে। জি, এটি আমারও স্বপ্ন আসলে, যে আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলো আমাদের আসলে অনেক দিয়েছে। আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলো আমাদের ইতিহাসটা গড়ে দিয়েছে। তো আমাদের প্রাইভেট ভার্সিটিগুলোরও তো এখন এগিয়ে আসা উচিত। শুধুমাত্র কর্পোরেট ওয়ার্ল্ডে গেলেই তো চলবে না, সরাসরি গভর্নমেন্ট সার্ভিসে এসে দেশের সেবা করতে হবে না? মাশরুফ, আমাদের অনেক কথা, আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে, এরকম একটা সিদ্ধান্ত সিনিয়রদের কাছ থেকে আদায় করে নেওয়াটাও নিশ্চয়ই একটা চ্যালেঞ্জিং কিছু ছিল। আমরা ওটা নিয়েও একটু কথা বলতে ফিরছি একটা ছোট্ট বিরতির পর। আমরাই বাংলাদেশ। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। বিরতিতে যাওয়ার আগে মাশরুফ ভাইয়ের সাথে কথা হচ্ছিল, এরকম একটা সিদ্ধান্ত, ফেসবুকটাকে তো মুরব্বীরা মনে করেন যে এটা বাচ্চাদের খেলার জিনিস, এরকম একটা জিনিসকে আইন শৃঙ্খলা বাহিনীর মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় ইনকর্পোরেট করা, কিভাবে পারলেন এই অনুমতিটা আদায় করতে? দেখুন, আমরা আসলে যেরকম ভাবি যে গভর্নমেন্ট সার্ভিসেস ফুল অফ রেড টেপিজম, এই 2013 সালে কিন্তু ব্যাপারটি সেরকম অতটা নয়। আমরা রেড টেপিজম থেকে অনেক ক্ষেত্রেই বেরিয়ে আসতে পেরেছি। বিশেষ করে উত্তরা ডিভিশনে আমরা দেখছি যে আমাদের যিনি ডিসি স্যার নিশারুল আরিফ স্যার, ঘটনাক্রমে তিনি এবং আমি মানে একই ক্যাডেট কলেজের ছাত্র। তো তিনি 17 বছর আগে আমার সাথে মানে আমাদের একই ক্যাডেট কলেজে পড়াশোনা করতাম আমরা। রেড টেপিজম নাই, কিন্তু এখানে কিছু ক্যাডেটিজম আছে। ক্যাডেটিজম আছে। ওকে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি যখন স্যারের কাছে আইডিয়াটা নিয়ে গেলাম, তো স্যার বললেন যে আইডিয়াটা আমার পছন্দ হয়েছে, চলো আমরা কমিশনার স্যারের কাছে যাই। আচ্ছা, তো আপনি জিনিসটি চিন্তা করেন যে আমার মতো একজন জুনিয়র অফিসারকে নিয়ে আমার ডিসি স্যার সরাসরি কমিশনার স্যারের রুমে চলে গেলেন। শুধু তাই না, কমিশনার স্যার আমার আইডিয়াটা একবার শুনেই বললেন জাস্ট গো অ্যাহেড। আচ্ছা। তো একজন এএসপি থেকে একজন কমিশনার মোটামুটি আকাশ এবং পাতালের মতো ডিফারেন্স। তো সেক্ষেত্রে দেখেন যে এই 2013 সালে বসে কিন্তু আমরা সেই রেজিমেন্টেশন থেকে আমরা বেরিয়ে এসেছি। আচ্ছা। তো এবং এটারই ফল হচ্ছে যে এই নতুন একটি আইডিয়াকে স্বাগত জানানো। আমরা ডিসি স্যারের সাথে কথা বলেছিলাম এবং ডিসি স্যার এই ফেসবুকের এই ক্যাম্পেইনটার ব্যাপারে উনিও কিছু বলেছেন আমাদেরকে, একটু শুনে আসি। যেহেতু ফেসবুক একটা সোশ্যাল নেটওয়ার্কিং, এই ফেসবুকটাকে ব্যবহার করে আমরা এই কমিউনিটি পুলিশ এবং বিট পুলিশিংয়ের ডিজিটাইজেশনটা আমরা করতে পারি কিনা। পুলিশ কমিশনার মহোদয় আমাদের আইডিয়াটাকে উনি অত্যন্ত সাদরে গ্রহণ করেন এবং আমাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন যে কিভাবে এটা করতে হবে। তো এই পেজটা খোলার পরে প্রথম 8 ঘন্টায় প্রায় 1200 লোক এটাকে লাইক করেছে এবং আমাদের এই যে পেজটার ভিতরে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন চেয়েছি জনগণের কাছ থেকে এবং কিছু ইনফরমেশন আমরা দিয়েছি এবং আমাদের একটা টিম আছে যেটাকে আমরা কিউআরটি বলি, কুইক রেসপন্স টিম। এই ইনফরমেশনগুলোতে রেসপন্স করার জন্য এই কিউআরটি টিমটাকেও আমরা 24 আওয়ার্স রেডি রাখি এবং এটা 10 মিনিটস এনটিএম বলি আমরা, যে এই উত্তরা ডিভিশনের যে কোনো জায়গার যে কোনো ইনফরমেশন যদি কুইক রেসপন্স করতে হয় 10 মিনিটের মধ্যে, এটা আমরা মোটর বাইক ইউজ করি, 10 মিনিটের ভিতরে আপনার সেই স্থানে রেসপন্স করতে পারবে। আমরা তো ইনিশিয়ালি জাস্ট শুরু করলাম, আমরা রেসপন্সটা দেখব, রেসপন্সটা দেখলে আস্তে আস্তে আমরা বাড়াবো এটা
এবং ইনিশিয়ালি আমাদের যে ধরনের কথা আছে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বলেছেন, আমরা এই টেকনোলজিটা এবং যে ফেসবুকের মাধ্যমে যে সোশ্যাল নেটওয়ার্কিং পুলিশ এবং জনগণের, এটা আমরা করব, এই ধরনের আশা আছে। আমার না ভীষণ ভালো লাগছে সব কিছু দেখতে এবং অনেক সাহস লাগছে। মাসুদ ভাই, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা হলো যে পুলিশকে সবচেয়ে বেশি সমালোচনার সম্মুখীন হতে হয়, কিছু ভুল হয় হয়তোবা, কিন্তু আপনাদের মানে বিরুদ্ধে সবসময় সমালোচনার তীরগুলা খুব বেশি জোরে ছোটে, তখন আপনাদের মানে খারাপ লাগে না? মানে খারাপ তো কিছুটা লাগেই। যেমন আমার এলাকার বহু দূরে কোনো এক পুলিশ অপকর্ম করলে দেখা যাচ্ছে যে বলছে, দেখ তোরা কি করিস। খারাপ তো অবশ্যই একটু লাগে। তখন নিজেকে কিভাবে মোটিভেটেড করেন? দেখুন, আমাদের নানা রকম সীমাবদ্ধতার মধ্যে আমাদের কাজ করতে হয়, কিন্তু শত সীমাবদ্ধতার মাঝেও আমি যখন একটি কথা চিন্তা করি, আমার সমস্ত ভয় ভীতি দূর হয়ে যায়। সেটি হচ্ছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 25শে মার্চের যে ক্র্যাকডাউন, আমাদের এই পুলিশ বাহিনী কিন্তু 303 রাইফেল দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ট্যাঙ্কের সামনে যুদ্ধ করেছিল। এবং আপনি যদি বিন্দুমাত্র সামরিক জ্ঞান যদি আপনার থাকে, আপনি চিন্তা করবেন যে 303 রাইফেল দিয়ে কি ধরনের সাহস লাগে ট্যাঙ্ক এবং মেশিন গানের বিরুদ্ধে লড়াই করতে। সেই পুলিশ বাহিনীর সদস্য কিন্তু আমি। এই গৌরবের কথা যখন আমি চিন্তা করি, আমার সমস্ত দ্বিধা দূর হয়ে যায়। পৃথিবীর প্রতিটা দেশের প্রতিটা সেক্টরে লিমিটেশনস রয়েছে, কিন্তু যখন আমার সামনে এত বড় একটি আদর্শ থাকে, মহান মুক্তিযুদ্ধের আদর্শ, আমি কাজ করতে উৎসাহ পাই। এবার আমি আবার একটু ফেসবুকের পেজে আসি। খুবই ভালো উদ্যোগ, কিন্তু এখানে কিন্তু আসলে রিস্ক কিছু থাকেই, কারণ এখানটাতে সবাই কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতে পারছে। অবশ্যই এই অনুষ্ঠানটা প্রচারিত হওয়ার পর আরও বেশি কিন্তু মানুষ আপনাদের ফেসবুকের পেজটাতে চলে আসবে। এই যে একটা লোড, এটা নিতে ভয় লাগছে না? ভয় লাগছে না, আমি অনুপ্রাণিত বোধ করছি। আমি মনে করি যে এই যে মানে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। জি। তো মিডিয়া একটি অত্যন্ত শক্তিশালী ওয়েপন, স্পেশালি ফেসবুক। তো এতগুলো মানুষের প্রেশার যখন আমাদের উপর পড়বে, আমরা নিজে থেকেই আমাদের কাজের গতি একটু হলেও বাড়িয়ে দেবো। এভাবে একটু একটু করে কিন্তু আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। কুইক রেসপন্স টিমের কথা বলছিলেন যে 10 মিনিটের মধ্যে আপনারা রেসপন্সটা করেন। কুইক রেসপন্স টিমের উপর আমরা একটা ছোট্ট প্রতিবেদন দেখে আসি। আমি সাব ইন্সপেক্টর মোহাম্মদ রুকনুজ্জামান চৌধুরী, পিপিএম, উত্তরা ডিভিশনের কুইক রেসপন্স টিমের কমান্ডার। আমাদের টিমের ফাউন্ডার জনাব তাহসিন মাসরুফ হোসেন মাসপি, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পেট্রোল, উত্তরা। আমাদের ফেসবুকে আমাদের নাম্বার আছে, যে কোনো দুর্যোগ মোকাবেলায় এবং হরতাল অবরোধ সহ বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের নাম্বারে ফোন করবেন। আমরা উত্তরার যে কোনো জায়গায় 5 থেকে 10 মিনিটের মধ্যে সেবা দান করতে এবং আইন শৃঙ্খলা রক্ষা করতে সচেষ্ট আছি। আপনার ফেসবুক পেজে একটা জিনিস দেন, টিপস অফ দ্য ডে, টিপ অফ দ্য ডে, রাইট? প্রতিদিন একটা করে আপনি কোনো একটা টিপস দেন। এটার ব্যাপারে এই বুদ্ধিটা কিভাবে আসলো এবং কিভাবে করছেন এটা? আসলে মানে প্রতিটা এলাকাতেই নির্দিষ্ট কিছু সিকিউরিটি প্রবলেম আছে। যেমন ধানমন্ডিতে যে ধরনের সমস্যাগুলো হবে, সেগুলো কিন্তু উত্তরাতে হবে না, বা হলেও একটু ভিন্ন আকারে হবে। তো অ্যাজ এ পুলিশ অফিসার আমার মনে হয়েছে যে উত্তরাবাসীকে আমি যদি কিছু কাস্টমাইজ টিপস দিই। একটি উদাহরণ দিচ্ছি, আমাদের কিছু নির্দিষ্ট গাড়ি চুরির স্পট আছে। আচ্ছা। যেমন এই স্পটগুলোতে গাড়ি চোররা খুবই তৎপর থাকে এবং আপনারা জানেন যে আমাদের লোকবল সীমাবদ্ধ। তো সেসব জায়গাগুলোতে আমরা বলে দেই যে আপনারা কোনো অবস্থাতেই গাড়ি একলা ফেলে যাবেন না, গাড়িতে একজন লোক থাকতে হবে। এটি একটি ছোট্ট উদাহরণ। আচ্ছা। এই ধরনের টিপস দিলে দেখা যাচ্ছে যে মানে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, এই জিনিসটা আমরা হাতে নাতে প্রমাণ পাচ্ছি। আচ্ছা। যে একটি গাড়ি চোর ধরার চাইতে আমরা যদি গাড়ি চুরিটা না হতে দিই, সেটি আমি মনে করি যে আমার জন্য অ্যাজ এ পুলিশ অফিসার অনেক বেশি সাফল্যের পরিচয়। আচ্ছা, আমার নিজের একটা জায়গা আছে যেটা আমি বলতে চাই, নিজের একটা কনসার্ন আছে। সেটা হচ্ছে এয়ারপোর্টের সামনে যে ফুট ওভার ব্রিজটা, মানে ওখানটাতে আসলে সবসময় একটা ঝামেলা লেগে থাকে। এই ব্যাপারে আপনি কিছু করেছেন আমি জানি, সেটা একটু যদি বলেন আমাদেরকে। আসলে এটি আমরা যদি বলি যে ল অ্যাবাইডিং সিটিজেন হবার যে বাসনা আর ল অ্যাবাইডিং যে কালচার, এটি আমাদের দেশে গড়ে উঠতে আরেকটু সময় লাগবে। জি। কারণ আমরা দেখি যে রাস্তার পাশেই ফুট ওভার ব্রিজ রয়েছে, সেটি ব্যবহার না করে আমাদের পথচারীরা নিয়মিতভাবেই আপনার মূল রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। তো একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে এটি হতে গেলে
অনেক রকম সমস্যা হয় এবং ডেড বডিগুলো আমি দেখি, আহত মানুষের চিৎকার আমি শুনি, এই চিৎকারগুলো তো সবাই শোনে না। তো সেক্ষেত্রে আমরা যেটা করেছিলাম যে প্রথমে একটু কঠোর হতে হয়েছিল, কিন্তু আস্তে আস্তে আমরা চেষ্টা করছি যে উত্তরাবাসীকে সম্পূর্ণরূপে অভ্যস্ত করে তুলতে। এবং এটা করার জন্য আমরা আর্মড পুলিশ ব্যাটালিয়ন থেকে স্পেশাল ফোর্স নিয়ে এসেছি এবং আমরা দড়ি দিয়ে আটকিয়ে রাখি। দড়ি দিয়ে আটকিয়ে রাখা মানে বেঁধে রাখা নয়, 2 সাইডে দড়ি দিয়ে রাখলে আমরা 7 দিন এই কাজটি করলাম এবং করে দেখলাম যে যেখানে 7টার সময় জ্যাম শুরু হয় সেটি 11টা 11:30 বেজে যায় জ্যাম ছুটতে। আমরা যদি আটকিয়ে রাখি, মানে সিগন্যালের ভেতরে যদি একটা মানুষও যদি রাস্তা দিয়ে না হেঁটে সবাই যদি ফুটওভার ব্রিজের উপর দিয়ে যায়, আমরা 9:15টার মধ্যে জ্যাম ক্লিয়ার করে দিতে পারি। তার মানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমরা ন্যাশনাল প্রোডাক্টিভিটিতে আমরা যোগ করছি। তো আপনার জন্য 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যদি খুব বেশি সময় নাও হয়, প্রতিটি সিগন্যালে যদি 1000 মানুষও যায়, এই 1000 মানুষকে যদি আপনি এই 1.5 থেকে 2 ঘন্টা যোগ করেন তাদের জীবনে, দ্যাট উইল বি হিউজ থিং অ্যান্ড দ্যাটস উই আর ট্রাইং টু ইমপ্লিমেন্ট ইন উত্তর এরিয়া। আমাদের আসলে ওই কমপ্লেইনিং যে একটা আমাদের চরিত্র, আমরা সব কিছুতে অন্যের দোষ ধরি, আমাদের নিজেদের দায়িত্ববোধগুলো আসলে আমাদের কিন্তু অনেক কিছু করার আছে সেটা নিয়ে। আমরা এগুলো নিয়ে মাশরুফ ভাই কথা বলবো, একটু ফিরে আসবো। আমি উত্তরাবাসীদের কিছু কথাবার্তা আমরা দেখতেও চাই, তারা কিভাবে করে পুরো জিনিসটাকে নিয়েছে। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। ফিরে আসার পর আমরা একটু কথা বলবো যে আমরা কিভাবে করে মাশরুফ ভাইদেরকে সাহায্য করতে পারি। আমরাই বাংলাদেশ। আবার স্বাগত জানাচ্ছি রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। কথা বলছিলাম মাশরুফ ভাইয়ের সাথে। মাশরুফ ভাই, ফেসবুকই নিশ্চয়ই শেষ না, নিশ্চয়ই আরও অনেক পরিকল্পনা আপনার মাথায় আছে। এরপরে কি কি আসছে? দেখুন, আমি আসলে একদমই জুনিয়র একজন অফিসার, তবে আমার সীমিত সামর্থ্য দিয়ে আমি চেষ্টা করেছি যে এলাকাবাসী তথা সারা বাংলাদেশের কেউ যদি আমাদেরকে কোনো সাহায্য করতে আসেন, আমরা সেই সাহায্যটুকু নিচ্ছি। এটি আর্থিক সাহায্য নয়, বিভিন্ন রকম পরিকল্পনা হতে পারে। যেমন বুয়েটের একজন ছাত্র আমাকে এসে আমার অফিসে এসে বললো যে ভাইয়া, আমরা আপনাদের জন্য ফ্রিতে একটি অ্যাপস তৈরি করে দিচ্ছি। ও একটি নমুনাও নিয়ে আসলো। আমি দেখলাম যে চমৎকার একটি অ্যান্ড্রয়েড অ্যাপস। এখানে আপনার ক্লিক করলে পুরো ঢাকা শহরের একদম এলাকা ভিত্তিক সবকটা জায়গার একদম সর্বোচ্চ অফিসার থেকে ওসি পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি ফোন নাম্বারগুলো রয়েছে পুলিশের। তো এবং এই অ্যাপসটির মাধ্যমে আপনি যে এলাকাতেই থাকেন এলাকাটি আপনাকে বলে দেবে যে এর কাছাকাছি কোন থানা আছে এবং সেই মোবাইল নাম্বারটি আপনাকে দেখাবে। তো এই অ্যাপসটি যদি আমরা পরীক্ষামূলকভাবে উত্তরা ডিভিশনে চালু করি, যেটি আমরা খুব শীঘ্রই করতে যাচ্ছি, তো এবং একটা মানুষ যখন হাঁটা চলার সময় তার হাতে এই সমস্ত গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বারগুলো আছে, হি উইল ফিল এম্পাওয়ার্ড। সে যদি রাস্তার পাশে দেখে যে কোথাও ছিনতাই হচ্ছে, সে সরাসরি ওই সংশ্লিষ্ট অফিসারকে ফোন করে জানাতে পারবে যে স্যার এখানে একটা অসুবিধা হচ্ছে। এবং সাথে সাথে আমরা এই যে 10 মিনিট রেসপন্স টাইমের যে কুইক রেসপন্স টিম আমাদের, আমরা সেটি পাঠিয়ে দিতে পারবো। এটি হচ্ছে আমার নেক্সট পরিকল্পনা। এবং এছাড়াও টরন্টো বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছেন, একদমই অল্প বয়স্ক প্রফেসর, বাঙালি ভদ্রলোক। তিনি বলছেন যে আমি আমার ট্রান্সপোর্টেশন সম্পর্কে যত নলেজ আছে আমি ফ্রিতে তোমাদেরকে দিয়ে আমি তোমাদের হেল্প করবো। এবং আমাদের ডিসিআর সাথে আমরা তার একটি মিটিং করিয়েছি এবং তার কথা হচ্ছে যে আমাদের বর্তমান যেই সম্পদ আছে এবং লোক জনবল আছে, এই জনবল দিয়েই আমরা উত্তরা ডিভিশনের ট্রাফিক জ্যাম মোটামুটি 30 থেকে 50% কমিয়ে ফেলতে পারবো। তো হোপফুলি নেক্সট উইকে আমরা তার সাথে বসবো এবং তার এই প্রেজেন্টেশন দেখে আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব। আপনারা সিসিটিভি নিয়েও কাজ করছিলেন উত্তরা এলাকায়? জি, আমাদের আসলে আরেকটি প্ল্যান হচ্ছে যে উত্তরার প্রতিটি কর্নার, ইচ অ্যান্ড এভরি সেক্টর, ইচ অ্যান্ড এভরি কর্নার শুড বি কভার্ড বাই দ্য সিসিটিভি। আচ্ছা, তো সিসিটিভি যদি থাকে, হয়তো সবসময় আমরা অপরাধী ধরতে পারবো না, বাট ইট উইল ক্রিয়েট এ ডেটারমেন্ট এফেক্ট। অবশ্যই যখন একটি অপরাধী জানবে যে এই এলাকাটাতে সিসিটিভি রয়েছে, সে হয়তো দ্বিধা করবে। ওই দ্বিধা থেকেই কিন্তু ক্রাইম রেট মোটামুটি কিছুটা হলেও কমবে। সেটুকুই কিন্তু আমাদের জন্য অগ্রগতি। অবশ্যই। আমরা উত্তরাবাসীদের সাথে কথা বলেছিলাম আপনাদের এই ফেসবুকের উদ্যোগটা নিয়ে, আমরা একটু দেখে আসি ওনারা কি বলছেন। আচ্ছা, সত্যি কথা বলতে কি, 3 সপ্তাহ আনুমানিক 3 সপ্তাহ আগে আমি হঠাৎ করে একদিন ফেসবুকে আমাকে আমার ওয়াইফ বলল যে উত্তরা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ, উনি একটা ফেসবুকে একটা পেজ খুলেছেন যেখানে এলাকাবাসীরা তাদের সমস্যা নিয়ে লিখছে। আমি কিন্তু সত্যিকার অর্থে পুলিশের তরফ থেকে বাংলাদেশে এরকম কোনো প্রচেষ্টা আগে দেখিনি। পুলিশ থেকে যেটা করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেব একটা বক্তব্য লিখছেন কোনো একটা সমস্যাকে কিংবা কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে, চমৎকার বাংলায়।
এবং ওনার যে অ্যাপ্রোচটা, লেখার যে অ্যাপ্রোচ ভঙ্গিটা, সেটা অত্যন্ত ঠিক আমরা পুলিশ বলতে যা বুঝি যে অত্যন্ত কড়া এবং আইন রক্ষাকারী, সেটার প্রতিফলন না থেকে বরং একটা সার্ভিস দেওয়ার একটা মনোবৃত্তি ওনার লেখাটার মধ্যে কিন্তু অত্যন্ত পরিষ্কারভাবে ফুটে উঠেছে। ওটাও আমার চোখে পড়ে এবং দেখলাম যে কাজ হচ্ছে, কমপ্লেন করা হচ্ছে এবং এখানে রেসপন্স পাওয়া যাচ্ছে এবং সমস্যার সমাধানের ব্যাপারে কিছু প্রচেষ্টাও দেখা যাচ্ছে। পুলিশ জনগণের বন্ধু, এটা বললে অনেকেই আমাদের সমাজে একজনের দিকে থেকে আমরা হাসি, আমরা থানায় যেতে ভয় পাই। এটাই হচ্ছে বাস্তবতা। এই ফেসবুকের মাধ্যমে উত্তরায় যে জিনিসটা ঘটেছে, আমি বলবো এটা বৈপ্লবিক পরিবর্তন। পৃথিবীতে এমন কোনো সভ্য সমাজ আপনি খুঁজে পাবেন না যেখানে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী একক প্রচেষ্টায় সমাজে শৃঙ্খলা এবং স্থিতিশীলতা আনতে পারে। এই ফেসবুক পেজের মাধ্যমে আমি মনে করি সবচেয়ে বড় লাভ যেটা হয়েছে, আমরা উত্তরাবাসে যেটা পাচ্ছি, পুলিশকে আমরা সত্যিকার অর্থে বন্ধু হিসেবে পাচ্ছি। আমরা পুলিশকে জানাতে পারছি এটা আমার সমস্যা, পুলিশ রেসপন্ড করছে। তাতে করে কি হচ্ছে, আমাদের পুলিশের ওপরে আত্মবিশ্বাস বাড়ছে। উত্তরাবাসী কিন্তু অনেক খুশি, তারা অনেক স্বস্তি পাচ্ছে। এটা অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য, এবং আমরা কিন্তু চাই ধীরে ধীরে পুরো বাংলাদেশেই এই সার্ভিসটা শুরু হয়ে যাক, কারণ ফেসবুক এখন খুব দ্রুত বাড়ছে। এটা কতটুকু সম্ভব বলে মনে হয় আপনার? আমি বিশ্বাস করি যে যদি প্রত্যয় থাকে এবং সংকল্প থাকে ভালো কিছু করার, আপনি যে কোনো পজিশন থেকে আপনি কাজ করতে পারেন। জি, যেমন আমরা আমাদের ফাউন্ডেশন ট্রেনিং একটা জিনিস আমাদের শেখানো হয়েছিল, কাইজেন কনসেপ্টটি, জাপানি কনসেপ্ট, বাট এটি অনেকটা এরকম যে তুমি তোমার কর্মস্থলে ফিরে গিয়ে ছোট্ট একটি জিনিস পরিবর্তন করো এবং মেক ইট এ স্নোবল এফেক্ট। এই ছোট্ট ইফেক্ট থেকে আস্তে আস্তে সেটিকে বড় করো। আচ্ছা, তো সেই কাইজেন হিসেবেই আমি আমার এই ফেসবুক পেজটি ওপেন করি এবং দেখা যাচ্ছে সত্যি কথা বলতে কি যে এটি যে এমনভাবে প্রচারিত হবে এটি আমার আসলে স্বপ্নেরও বাইরে ছিল। আমি জাস্ট ছোট্ট একটি স্টেপ নিয়েছিলাম এবং এই কাইজেন কনসেপ্টটাই আমি মোটামুটি বাস্তবে প্রতিফলন ঘটাতে চেষ্টা করেছি, এবং কতটা সফল হচ্ছি সেটা হয়তো আপনারাই বলতে পারবেন। আমরা এই বাংলাদেশের অনুষ্ঠানটার যে মূল যে কনসেপ্ট, সেটাও কিন্তু এরকম করে যে আমরা ছোট ছোট করে কিছু করা শুরু করতে চেয়েছিলাম, যেটা আমাদের ক্যাপাসিটিতে যতটুকু আছে সেরকম। আমরা রক্ত নিয়ে কাজ করেছিলাম, যে রক্তদাতাদেরকে আগ্রহী করার জন্য। আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছিলাম। আমরা অনলাইনে মেয়েদেরকে নানা রকমভাবে অ্যাবিউজ করা হয় সেটা নিয়েও আমরা কাজ করছিলাম। আপনাদের এই প্রজেক্টটায় আমরা একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের অনুষ্ঠানের একটা ধারাই আছে, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র একটা অনুষ্ঠান শেষ করে দিই না, আমরা মানুষের জন্য কিছু একটা হোমওয়ার্ক দিই। সেটা হচ্ছে যে আমি আপনার উপস্থিতিতেই বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যেই থানার অধিবাসী, সবার কাছে আমাদের অনুরোধ হচ্ছে, আমরা এই বাংলাদেশের ফেসবুক পেজে আপনারা এসে আপনাদের থানায় ফেসবুকের প্রয়োজনীয়তাটা আছে কিনা, ফেসবুক পেজের প্রয়োজনীয়তাটা আছে কিনা, সেটা আমাদেরকে লিখে জানাবেন। আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের পরে আমরা ওই ডেটাগুলো কম্পাইল করব, এবং যেই থানা থেকে সবচেয়ে বেশি আগ্রহী মানুষ আসছেন, যারা আগ্রহ প্রকাশ করছেন যে এই থানায় ফেসবুকের পেজ হওয়া উচিত, আমরা সেটা মাননীয় কমিশনার সাহেব বরাবর এই জিনিসটা আমরা তাকে যে দিব। সুতরাং বুঝতে পারছেন আপনাদের কি করতে হবে। আপনারা দেখতে দেখতে যদি মনে করেন আপনার এলাকায় প্রয়োজন এরকম একটা ফেসবুক পেজের, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে যে একটু লিখে রাখুন, হয়ে যাবে তো বোধহয় এরকম করে একসময় পুরো বাংলাদেশ। বিশেষ করে হয়ে যাবে, কেননা আপনি যদি আজকে থেকে 10 বছর পরের কথা চিন্তা করেন, আপনি বাধ্য হবেন ফেসবুক অথবা যে কোনো ধরনের সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করতে বাধ্য হবেন। যেমন ওয়্যারলেস চলে আসার পরে সবাই ওয়্যারলেস ব্যবহার করতে বাধ্য হলো, এবং একসময় দেখা গেল যে মোবাইল ফোন আসার পরে মোবাইল ছাড়া আমরা চিন্তাই করতে পারি না। ঠিক একইভাবে 10 বছর বা 5 বছরের মধ্যে আপনি বাধ্য হবেন। আপনি যদি কাজটি এখন করেন, আপনি আপনার দেশকে 5 বছর এগিয়ে নিয়ে গেলেন, এবং আমি আমার সীমিত সামর্থ্য থেকে এটারই স্বপ্ন দেখি। আর আমরা আরেকটা জিনিসও সবসময় বলে আসছি অনুষ্ঠানের, যে অন্যের ভুল ধরাটা আমরা একটু বন্ধ করি। আমরা নিজেরাই বা সব কাজকে ঠিকমতো করছি কিনা, আপনি একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে সাধারণ মানুষকে এ ব্যাপারে কিছু বলবেন কিনা, আইন মানার ব্যাপারে? এক্ষেত্রে একটা জিনিস বলতে পারে যে আমাদের পক্ষে, শুধু আমাদের পক্ষে কেন, পৃথিবীর কোনো পুলিশ বাহিনীর পক্ষেই কিন্তু কেউ যদি নিজে থেকে আইন না মানে তাকে জোর করে আইন মানানো সম্ভব নয়। আমরা রবার্ট ডি নিরোর এই রাইটিয়ার স্কিল মুভিটার কথা বলতে পারি। তো আমি আসলে বলছি হলিউড মুভি টুভি দেখি, বুঝতে পারছি। তো ওখানে আসলে একটা কথা বলে যে আল পাচিনো, যে ইন এ সোসাইটি 90% পিপল শুড অ্যাবাইড বাই দ্য ল, ফর দ্য রেস্ট 10% দেয়ার ইজ পুলিশ ডিপার্টমেন্ট। তো আমরা চিন্তা করি আমাদের দেশে কি চিত্রটা এরকম? আমাদের দেশে কি মাত্র 10% মানুষ আইন ভঙ্গ করে, নাকি আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে যেটুকু পারি আইনের প্রতি কিছুটা হলেও অশ্রদ্ধা দেখাই? তো
তো আমাদের অধিকাংশ যদি আইনের প্রতি অশ্রদ্ধা দেখাই, আপনি স্কটল্যান্ড ইয়ার্ডকে আনেন, আপনি এফবিআইকে আনেন, আপনি কারাবিনিয়ারিকে আনেন ইতালির, কোনোভাবেই আপনি ঠিক করতে পারবেন না। তো আমি একজন পুলিশ অফিসার হিসেবে আমার বিনীতভাবে আমার দেশবাসীকে এবং আমার এলাকাবাসীকে করজোড়ে অনুরোধ করছি, আপনারা আপনাদের কর্তব্যটুকু করার চেষ্টা করুন। আমাদের অনেক লিমিটেশনস আছে, বাট তারপর আপনারা যদি এগিয়ে আসেন, আপনারা যদি আইন মানার মাধ্যমে নিজেদের নিরাপত্তার বিধান করেন, আমরা আমাদের পুলিশ বাহিনী, আমার উত্তরা এলাকাতে আমি আমার সীমিত সামর্থ্য দিয়ে আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব। মাসুদ ভাই অনেক ধন্যবাদ। মানে আপনাকে দেখার পরে আমার মনে হয় অনেকের অনেক ধারণা নতুন করে জন্ম নেবে, অনেক ভুল ধারণা ভেঙে যাবে এবং তরুণরা আপনার প্রফেশনে আসার জন্য বোধহয় এখন আরও বেশি আগ্রহী হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনার সাথে আবার কোনো একটা অনুষ্ঠানে আমাদের দেখা হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। পুলিশ বাহিনীর উপর আমাদের অনেক রাগ, আমাদের অনেক অভিমান, কিন্তু বিপদ হলে আমরা সবার আগে তাদের কাছে ছুটে যাই। সমালোচনার তির্যক মন্তব্যে আমরা হরহামেশাই ক্ষতবিক্ষত করি তাদেরকে, আর তাদের ভালো কাজগুলোর জন্য হাসি মুখে তাদের ধন্যবাদ দিতেও সে কি কার্পণ্য আমাদের। সব দায়িত্ব কিন্তু পুলিশের না, আমাদের নিজেদের দায়িত্বও কিন্তু অনেক। ঠান্ডা মাথায় নিরপেক্ষভাবে একটু ভেবে দেখুন তো, নিজের দায়িত্বগুলো কি ঠিকমতো পালন করছি আমরা? অযথা আঙুল না চুলে চলুন না, সাহায্য করি পুলিশ ভাইদের। আশা করি উত্তরা থানার মতো বাংলাদেশের সব থানাতেই খুব শীঘ্রই ফেসবুক পেজ থাকবে, যেগুলো ঠিকঠাকভাবে ব্যবহার করে আমরা পুলিশকে সাহায্য করব দেশকে অপরাধমুক্ত রাখতে। প্রয়োজনে আমরা প্রতি থানায় হাসি মুখে ফেসবুকের পেজও খুলে দিয়ে আসবো, কথা দিলাম। দেশটা তো আমাদেরই, তাই না? আমরাই তো বাংলাদেশ।